বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। সেখানে অবশ্যই লেফট ফ্রন্টকে রাখার চেষ্টা হচ্ছে, সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে, আরো যে সমস্ত ছোট বড় দল আছে এক করে 2026 সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে, হবে তো নাকি? যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি, আলোচনা চালাচ্ছি। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, কেউ 34 বছর রাজ শাসন করেছে থাকতে পারে, কেউ 25 বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে, কেউ নতুন সদ্য দল উঠেছে সে দেখার দরকার নাই। যার যেখানে যোগ্যতা আছে, যার যেখানে গ্রহণযোগ্যতা আছে, তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি অ্যাডজাস্টের মাধ্যমে। তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দুটো বাদে একটা সিম্বলে হাত দাও, বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো। ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও। যখন আপনি আমি বিপদে আছি, আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি, আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সামনে 2026 নির্বাচন আসছে। তাহলে এর জবাবটা আমরা দেবো তো নাকি ভাই? দেবো তো ভাই? এর জবাব দিতে হবে। আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার, আমরা ভোটের সময় ভোট চাইবো। কিন্তু 2026 নির্বাচন যখন আসবে, এই ইভিএম মেশিনের সামনে কি আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ, যখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাবার কথা, তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে, সেই বড় ফুলকে আমরা ভোট দেব না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে, এই জোড়া ফুল তৃণমূল, এদের বিরুদ্ধেও আমরা ভোট করব। হবে তো নাকি ভাই? ভালো লাগলে খাম চিহ্ন তো দেবেন, না ভালো লাগলে দেবেন না। তবে অনুরোধ আপনাদের বলছি, আপনার ভোট নিয়ে ক্ষমতায় আজকে টিকে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, মন্ত্রীর চেয়ারে বসে আছে, আপনার ভোট ছাড়া হতো না। আর আপনার ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো আমার ভোট ছাড়া, আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না। আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো। হবে তো নাকি ভাই? এ মায়েরা, হবে তো? ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে, প্রতিজ্ঞাবদ্ধ হন। আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন, এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, ত্রিপুরার মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, দিল্লির মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, অসমের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, বিজেপি সারা ভারতবর্ষে দুর্বল হবে। বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি, যে তোরা বেশি বেশি করে আন্দোলন কর, তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন, আমি তোমাদের সাথে আছি, এটা বলতে পারতো তো। তা না বলে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে? ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। তাহলে তৃণমূলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা? এরা একে অপরের পরিপূরক। 1998, 2000, 2001, 2002, 2004 বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো, 2004 সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে? হ্যাঁ, একদম। কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে? সেটা কে ছিল? বিজেপি। পুরাতন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের, ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে। বুঝতে পারছেন? তাই আমাদেরকে জবাব দিতে হবে 2026 সালে। ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই। পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য, আদিবাসীর হয়ে বলার জন্য, মুসলমানের হয়ে বলার জন্য, পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত 50 থেকে 100 জন আমরা নওশাদ সিদ্দিকী ভিতরে পাঠাবো। কে আসলো কে গেল জাকার দরকার নেই, এটা মাথায় থাকবে তো। ওসব ভেবে লাভ হবে না, কে আসছে কাকে আটকাতে হবে। আর কবে আটকাবে বাবা?
2016 সালে কটা ছিল? 3টে বিজেপির। 2021 সালে কটা হলো? 77টা। আটকাতে পেরেছেন আপনি? আটকাতে পেরেছেন বাবু? পারেননি, উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকালেন। 2016 সালে সিপিএম কংগ্রেস মিলিয়ে প্রায় 50টার অধিক সিট ছিল, 56টা মতো সিট ছিল, আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস সিপিএম আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? আপনাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে, তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই। বিজেপি মোদিকে কি বলে? হিন্দু হৃদয় সম্রাট মানাতে চায়, মানে হিন্দুদের হৃদয়ের সব থেকে বড় উনি এখন সম্রাট, ভগবান বলতে চাই তাকে। পুজো করবে দুদিন পরে হয়তো, সেই বিতর্কে আমি যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগে পরে এর ইতিপূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি দলিত হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে। কদিন আগে সাউথ ইন্ডিয়াতে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল, তাকে মারধর করে উচ্চবর্ণের দ্বারাই তাকে তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে, শুধু দলিত হওয়ার জন্য, পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য। ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে উচ্চবর্ণরা, মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোমাংস খেয়েছে, এইভাবে পিটিএ মেরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে। তাহলে প্রথম। এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি, তার আমলেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি, অর্থাৎ হয়তো সাহস পায়নি। তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চায়, যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করব বলে ক্ষমতায় আসলো, যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই চাইলো যে তারা হিন্দুদেরকে রক্ষা করবে, সেই বিজেপির আমলে 26 জন হিন্দুকে দেখে দেখে খুন করলো। এই বিজেপির তো এতদিন দল থেকে মানে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর, এবং দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। এই প্রশ্নটা করবেন না? আমার হিন্দু ভাইদেরকে দিয়ে বলাবে, বিজেপির যারা নেতা আছে তাদের কাছ থেকে উত্তর চাইবেন। এই কংগ্রেস তো এতদিন বলেনি যে পার্টিকুলার কোন ধর্মের মানুষকে রক্ষা করব, তার আমলে এই ধরনের ঘটনা ঘটেনি। তোমরা বলেছো হিন্দুদের রক্ষা করব, হিন্দু বিপদে আছে বলেছিলে, কিন্তু ইতিপূর্বে এত বিপদে থাকেনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতটা বিপদে মোদির আমলে আছে, এখনকারের বিজেপির আমলে আছে। আমি বারবার বলে এসেছি, হিন্দুদের রক্ষা করবার কথা বললেও আপনার আমার এলাকার যিনি হিন্দু মানুষ আছে জিজ্ঞাসা করুন, 10 বছর আগে যার তার ব্যবসা যতটা ছিল এখন তলনিতে চলে যাচ্ছে। কিন্তু বিজেপির নেতাদের ছেলেগুলো দেখুন আইসিসির টপে চলে গিয়েছে। ভালো কথা, গিয়েছে ভারতবর্ষের একজন মানুষ, আমার অত বিরোধী নয়, কিন্তু যে জীবনে ব্যাটে আর বলে হাত দেয়নি সে আইসিসির চেয়ারে বসে আছে, এটা বুঝতে হবে। তাহলে হিন্দু বিপদে বলে ক্ষমতায় আসলো, আপনার পাড়ার রাম কাকা রমেন কাকার অবস্থা দেখুন তলনিতে চলে যাচ্ছে, আবার অন্য এক হিন্দু আইসিসির চেয়ারম্যানে পদে চলে যাচ্ছে। লাভটা কার হচ্ছে? রাজনীতি করা হিন্দুর লাভ হচ্ছে, আর ভোটার হিন্দুর ক্ষতি হচ্ছে। 2011 সালে দিদিমণি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল, কি বলেছিল? যে ক্ষমতায় নিয়ে আসো, মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির যে সুপারিশ, ওয়াকাফ যে সম্পত্তি বেহাত হয়েছে সব উদ্ধার করে দেবো, বলেনি ভাই? এখন কি দেখছেন? উদ্ধার হয়েছে? আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো, 2011 সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছেন? বলেন। খারাপ জায়গায় আছে। সব থেকে বড় খারাপ জায়গা কি বলুন তো? আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি ঢুকিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাচায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে, কোনো অসুবিধা ছিল না। এখনো তো খেতে পাচ্ছি না, এখন ওই এক মাচাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে। তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল। এই যেদিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটা দিয়ে ইফতার করা শুরু করেছে, সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে। ভাই আপনার ইচ্ছা হলে আপনি মুখ্যমন্ত্রী আসুন না, হিজাব না পরে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না? ভাই দেবেন নাকি?
একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে তিলক কেটে এসে এখানে বসে, আমি তাকে বারণ করব? তার ধর্মীয় পরিচয়। আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে, তাকে বারণ করব? ঠিক একইভাবে একটা আমার মা যদি এখানে বোরকা পরে এসে বসে, তাকে বারণ করবো? কেউ করা যায় না, কারণ তার ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে, মুসলমান হলে আপনাকে বোরকা খুলে আসতে হবে, এরকম কিছু ব্যাপার আছে কি? এটা করাই মানেই জানবেন ধর্ম, এটা ধান্দাবাজি কিছু চলছে, কিছু ধান্দাবাজি চলছে। তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটা বেশি ঢুকিয়ে দিয়েছে। তা বন্ধুগণ, বিজেপিকে প্রশ্ন করতে হবে যে তোমার আমলে দেখে দেখে 26টা হিন্দুকে কিভাবে খুন করলো, এর জবাব তো তোমাকেই দিতে হবে। এর উত্তর না দিতে পেরে উত্তরাখণ্ডের একজন গরিব মুসলমান ভ্যান চালককে ধরে টানাটানি করছে, কোনো মুসলমান চা দোকানদারকে, কোনো মুসলমান রং মিস্ত্রিকে, কোনো মুসলমান ভ্যান চালককে, এরা সারা ভারতবর্ষ ধরে জুড়ে ধরছে, তাদের উপর অত্যাচার করছে। এদের ধরার প্রশ্ন দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার, বিজেপি পার্টিকে জিজ্ঞাসা করার। এরা সেটা না পেরে গরিব মুসলমানদের উপরে অত্যাচার নামিয়ে আসছে। যতদিন যাবে এটা এরা করবে, কারণ ব্যর্থতা ঢাকার জন্য। এরা বলেছিল 2 বছরে 2 কোটি চাকরি দেবো বিজেপি, 2 কোটি চাকরি তো দূরের কথা, 2 লক্ষ চাকরি দিতে পারেনি। সব কটা প্রতিশ্রুতিরা ব্যর্থ হয়েছে। এরা যে কথা বলেছিল সবটাই ফেল হয়েছে। এই ফেলের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দাও। তাই আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে আমার দেশে এই ধরনের কোনো অরাজকতা হবে না, কোনো সন্ত্রাসবাদী হামলা হবে না। এই দায়িত্ব আপনাদের নিতে হবে এবং পাকিস্তানকে বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিতে হবে যে আগামী দিনে আপনার দেশ থেকে কেউ এসে আমাদের দেশে ঢুকে নোংরামি করবে, তাহলে কিন্তু আমরা আর ছেড়ে কথা বলবো না। এটা আমার দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে হবে। এটা বলতে পারে না, এরা বিরিয়ানি খেতে চলে যেতে পারে। দেখছেন না, বিরিয়ানি খেতে চলে যাচ্ছে, মাঝরাতে চলে গিয়েছিল পাকিস্তানে। দ্বিতীয় যেটা হচ্ছে প্রশ্ন, সময় কটা বাজে? আমি একটা, তুমি তো মানে 26,000 চাকরির কথা বলছিলে, শুনছিলাম আসার পথে। আমি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন আমরা বিরোধিতা করছি, কেন প্রত্যাহারের কথা বলছি, আপনারা এটা শুনতে চান? যারা শুনতে চান একটু হাত তুলুন তো। আপনারা সবাই শুনতে চান? তার আগে আপনি হাত তুলে রাখুন। তার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলবো, যদি ভালো লাগে আমার সাথে আপনি হ্যাঁ মিলাবেন, না ভালো লাগলে মিলাবেন না। আমার তার আগে একটা প্রশ্ন, যখন আমি বিপদে আছি, আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি, আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সামনে 2026 নির্বাচন আসছে। তাহলে এর জবাবটা আমরা দেবো তো নাকি ভাই? দেবো তো ভাই? এর জবাব দিতে হবে। আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার, আমরা ভোটের সময় ভোট চাইবো। কিন্তু 2026 নির্বাচন যখন আসবে, এই ইভিএম মেশিনের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ, যখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাওয়ার কথা, তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে, সেই বড় ফুলকে আমরা ভোট দেব না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে, এই চোরা ফুল তৃণমূল, এদের বিরুদ্ধেও আমরা ভোট করব। হবে তো নাকি ভাই? ভালো লাগলে খাম চিহ্ন তো দেবেন, না ভালো লাগলে দেবেন না। তবে অনুরোধ আপনাদের বলছি, আপনার ভোট নিয়ে ক্ষমতায় আজকে টিকে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, মন্ত্রীর চেয়ারে বসে আছে, আপনার ভোট ছাড়া হতো না। আর আপনার ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো আমার ভোট ছাড়া, আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না। আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো। হবে তো নাকি ভাই? এ মায়েরা, হবে তো? ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে। আমি বলছি না ওয়াদা করেছি, মানে আমাকে ভোট দেওয়ার জন্য ওয়াদা করতে বলছি না ভাই, ওটা বললাম কি মিসগাইড যেন কেউ না করে আপনাদের। আমাকে ভোট দেওয়ার জন্য ওয়াদা করছি না, আমি যে ওয়াদা করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন। আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন, এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, ত্রিপুরার মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, দিল্লির মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, অসমের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে,
সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, বিজেপি সারা ভারতবর্ষে দুর্বল হবে। বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি, যে তোরা বেশি বেশি করে আন্দোলন কর, তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন, আমি তোমাদের সাথে আছি, এটা বলতে পারতো তো। তা না বলে কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে? ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। তাহলে তৃণমূলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা? এরা একে অপরের পরিপূরক। 1998, 2000, 2001, 2002, 2004 বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো, 2004 সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে? হ্যাঁ একদম। কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে? সেটা কে ছিল? বিজেপি। পুরাতন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের, ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে। বুঝতে পারছেন? তাই আমাদেরকে জবাব দিতে হবে 2026 সালে। ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই। পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য, আদিবাসীর হয়ে বলার জন্য, মুসলমানের হয়ে বলার জন্য, পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত 50 থেকে 100 জন আমরা নওশাদ সিদ্দিকী ভিতরে পাঠাবো। কে আসলো কে গেল জাকার দরকার নেই, এটা মাথায় থাকবে তো। ওসব ভেবে লাভ হবে না, কে আসছে কাকে আটকাতে হবে। আর কবে আটকাবে বাবা? 2016 সালে কটা ছিল? 3টে বিজেপির। 2021 সালে কটা হলো? 77টা। আটকাতে পেরেছেন আপনি? আটকাতে পেরেছেন বাবু? পারেননি, উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকালেন। 2016 সালে সিপিএম কংগ্রেস মিলিয়ে প্রায় 50টার অধিক সিট ছিল, 56টা মতো সিট ছিল। আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস, সিপিএম, আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? আপনাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে, তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। সেখানে অবশ্যই লেফট ফ্রন্টকে রাখার চেষ্টা হচ্ছে, সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে, আরো যে সমস্ত ছোট বড় দল আছে এক করে 2026 সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে, হবে তো নাকি? যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি, আলোচনা চালাচ্ছি। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, কেউ 34 বছর শাসন করেছে থাকতে পারে, কেউ 25 বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে, কেউ নতুন সদ্য দল উঠেছে সে দেখার দরকার নাই। যার যেখানে যোগ্যতা আছে, যার যেখানে গ্রহণযোগ্যতা আছে, তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি অ্যাডজাস্টের মাধ্যমে। তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দুটো বাদে একটা সিম্বলে হাত দাও, বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো। ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও। সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে। না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপিকে রুখবেন, আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন। হয় এই প্রতিবাদে আমরা অনেক আগেই বলেছি যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের দেশ যে অবস্থান নেবে আমরা সেটাই সমর্থন করব। শুধু আমরা নয়, সারা ভারতবর্ষের সব বিরোধী দল ভারত সরকারকে সমর্থন করেছে। ভারত সরকারের পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে পরই আমাদের আর্মিরা গিয়ে মাত্র 25 মিনিটে ওদের 8-9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে। সেটা আমাদের আর্মিদের, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভিদেরকে আমরা কুর্নিশ জানাই। তারপরে পরেই ট্রাম্প বলল যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আমাদের 56 ইঞ্চি ভয় পেয়ে গেল, কি বলতে পারবো না, যুদ্ধ বন্ধ করে দিল। এখন কথা হচ্ছে যুদ্ধ বন্ধ পক্ষে কি বিপক্ষে অনেক বিতর্ক আছে, হ্যান আছে তেন আছে। তবে আমি আমাদের পার্টির বা আমার কিছু কথা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। হ্যাঁ, বারবার পাকিস্তান থেকে আসবে, আমাদের দেশে বিস্ফোরণ ঘটাবে, আমাদের নাগরিককে মেরে চলে যাবে, আমরা কি তাকে যোগ্য জবাব দেব না? সেই দেওয়ার মতো কি আমাদের ক্ষমতা নাই ভারতের? অবশ্যই আছে। কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী, তার ফিতে নিয়ে মাপতে হবে ছাতিটা 36 ইঞ্চি না 56 ইঞ্চি না 16 ইঞ্চি, সেটাই এখন প্রশ্ন থেকে যাচ্ছে।
আরে ওখানে ট্রাম্প বললো আর আপনি যুদ্ধ বন্ধ করে দিলেন। অন্তত যুদ্ধ বন্ধ করার আগে পাকিস্তানকে তো কটা শর্ত দিতে পারতো, যে আপনার দেশ থেকে এসে আমার দেশে যারা জঙ্গি কার্যকলাপ করে লুকিয়ে গেল, আপনার দেশে যারা যদিও চলে যায় তাদেরকে ফেরত দিতে হবে। এক সপ্তাহ কি 2 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ আক্রমণ করব না। যদি তাদেরকে না ফিরিয়ে দেন তাহলে আবার আক্রমণ চালাবো, যে সহ্য আপনারা করতে পারবেন না। এটা বলার দরকার ছিল না? এবার তা দেওয়া দরকার ছিল যে এবারের মতো আমরা চুপ করে গেলাম, এবারের মতো আমরা যুদ্ধ বন্ধ করলাম, কিন্তু আপনার পাকিস্তানে যদি ভারত বিরোধী শক্তি চাষ হয়, ওখানে যদি জঙ্গি চাষ হয়, তাহলে কিন্তু আমার আর্মি, আমার ইন্ডিয়ান ফোর্স, আমার ইন্ডিয়ান নেভি কিন্তু ছাড়বে না, আবার যে কিন্তু যোগ্য জবাব দিয়ে আসবে। অর্থাৎ আপনার দেশে জঙ্গি চাষ বন্ধ করতে হবে। এটা দিতে পারতো তো? কিছুই বললো না। এটাই হচ্ছে 56 ইঞ্চি কি 16 ইঞ্চি সেটাই মাপার জন্য হতে হবে। ওটা একটা পার্ট। আর একটা পার্ট কাশ্মীরের মতো জায়গায়, যেখানে 10 মিটার 5 মিটার ছাড়া ছাড়া, যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে। মানে আপনারা এখানে কেউ যদি কাশ্মীরে ঘুরে আসেন, আমার থেকে ভালো তারা বলতে পারবেন, যে আপনি ধরেন এই রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে একদম। ও মাঝে মধ্যে গাড়ি চেক ফেক করে, হ্যান করে ত্যান করে। যেখানে এই বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেই জায়গা থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার দূরে। কি বলা হচ্ছে, পাকিস্তান থেকে নাকি জঙ্গিরা আসলো, এসে ওখানে হামলা চালিয়ে আবার গায়েব হয়ে গেল। তাহলে ভাই প্রশ্ন থাকবে না যে এই 300 কিলোমিটার আসলো বড় হাতিয়ার নিয়ে, তাহলে ওখানে অমিত শাহর পুলিশ, দেশের প্রধানমন্ত্রী, যেখানে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় আর্মি থাকে সেটা হচ্ছে কাশ্মীর, তাহলে কি করছিল অমিত শাহ? প্রশ্ন করতে হবে না? তাহলে তো মোদীকে প্রশ্ন করতে হবে, অমিত শাহকে, বিজেপিকে উত্তর দিতে হবে যে কি করছিল আপনার ইন্টেলিজেন্স, আপনার র, আপনার এনআইএ, কাশ্মীরের আপনার ইন্টেলিজেন্স, অনেক লেয়ারের সেখানে গোয়েন্দা দপ্তরের মানুষজন আছেন বিভাগের, তারা তাহলে ফেলিওর। আর না হলে তাদেরকে ঢোকার রাস্তা কে করে দিল? তদন্ত করতে হবে না? আমরা তদন্তর দাবি জানাচ্ছি। ঠিক যেভাবে যে জঙ্গিগুলো এসে মানবতা বিরোধী যারা, কাশ্মীরের শুধু মানুষের বিরুদ্ধে নয় সারা দেশের মানুষের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরাও আছি। তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসিতে টাঙাবার যেমন দাবি করছি, ঠিক সাথে সাথে তদন্ত করতে হবে কাদের নির্দেশে, কাদের গাফলুতিতে, কাদের গাদ্দারিতে ওরা বর্ডারের ওপর থেকে এসে আমার 26 জন নাগরিককে শহীদ করলো, এটাও খুঁজে বার করতে হবে। এবং যাদের গাফলুতি, যাদের গাদ্দারির জন্য আমার দেশের নাগরিক খুন হতে হলো, তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি আমরা করছি। করবেন না ভাই? আর এটাই তো মোদির কান শুনতে সহ্য করছে না। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, এর জন্য দায়ী তো রাজ্য পুলিশ। ওখানে দাঙ্গা হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে মারা গিয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে লোকের দোকান পুড়েছে। এর দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে, কারণ রাজ্যের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কাদের? রাজ্য পুলিশের। তার রাজ্য পুলিশের আন্ডারে এক ধরনের ঘটনা ঘটে গেল, দায়িত্ব রাজ্য পুলিশকে নিতে হবে। আর কোন জায়গায় দেশের যেখানে সেন্ট্রালের ফোর্স থাকে, যেটা সেন্ট্রালের আন্ডারে আছে, সেখানে এসে জঙ্গি কার্যকলাপ করে চলে গেল, কেন্দ্র সরকারকে তো দায়ী নিতেই হবে। শুধু তাই নয়, যে কাশ্মীরের 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, একটা পার্কের মধ্যে ঢুকলো, পার্কের গেট লাগিয়ে দিয়ে দেখে দেখে মানুষকে খুন করে গায়েব হয়ে গেল। 2 ঘন্টা পরে রেস্কিউ টিম এসেছে, অর্থাৎ ফোর্স এসেছে ওদেরকে উদ্ধার করতে। তাহলে 2 ঘন্টা কেন ফোর্স আসলো না? এ প্রশ্ন থাকবে না? এ প্রশ্ন করতে হবে না? এই প্রশ্ন শুভেন্দু অধিকারীকে করতে হবে, এই প্রশ্নের উত্তর শুভেন্দু অধিকারীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর মোদীকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর অমিত শাহকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর বিজেপিকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে যে 2 ঘন্টা ধরে হয় আমাদের ফোর্সকে খবর দেওয়া হয়নি, না হলে আমাদের ফোর্সকে আসতে দেয়নি, তাহলে হয় খবর দেয়নি বা আসতে দেয়নি। কারা এর মধ্যে ছিল সেটাও খুঁজে বার করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আর এই প্রশ্ন যখনই আপনি করতে চাইছেন তখনই শুভেন্দু অধিকারীরা দেখলেন না এয়ারপোর্টে কেমন লাফালাফি করছিল, কেমন লাফালাফি করছিল, ধর্মের দিকে টান নিয়ে নিচ্ছিল। এখন লাফালাফি বন্ধ হয়ে গেছে ভাই। তখন আমার হিন্দু ভাইদেরকেও একটু ভুল বুঝিয়েছিল, এখন হিন্দু ভাইরাও প্রশ্ন করছে